আমি যদি এসআইআর এর উদাহরণ নিয়ে বলি, যে আজকে এসআইআর বাংলা সহ 12টা রাজ্যে হচ্ছে। এই এসআইআর এর পদ্ধতিগত যে ত্রুটিগুলো রয়েছে, এগুলো নিয়ে যদি কেউ সরব হয়ে থাকে, একমাত্র তৃণমূল হয়েছে। গায়ের জোরে মানুষকে লাইনে দাঁড় করিয়ে জীবিত মানুষের নাম গায়ের জোরে কেটে দেওয়া, বাংলার ক্ষেত্রে নিয়ম আলাদা, বিহারের ক্ষেত্রে নিয়ম আলাদা, এই দ্বিচারিতা তো হতে পারে না। এর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস যেভাবে কোর্টে, মাঠে, পার্লামেন্টের ভিতরে বাইরে লড়াই করেছে, সিপিএমও তো একটা রাজ্যে ক্ষমতায় রয়েছে, সিপিএমের এখানে অনেক নেতা রয়েছে, তাদের তো কেউ বারণ করেনি। আমাদের হাত শক্তিশালী করতে বলছি না, আপনারা পৃথকভাবে লড়ুন। কেরালায় তো তৃণমূল নেই, কেরালায় তো সিপিএম আছে, সেখানে সিপিএম নেতাদের ভূমিকা কি? আজকে যারা লেফট আইডিওলজি, বামপন্থার আদর্শ নিয়ে কথা বলে, নিজেদের বামপন্থী বলে দাবি করে, সিপিএমের আইডিওলজিটা কি? কোন আইডিওলজি বা কোন আদর্শের ভিত্তিতে বা বেসিসে আপনার পার্টির কোন আইডিওলজি আপনাকে সুযোগ দেয় বা আপনাকে বলে যে হুমায়ুন কবিরের মতো লোকের সাথে বসে আপনাকে জোট করতে হবে বা ডিল করতে হবে? কোন আইডিওলজির ভিত্তিতে 2021 সালে, যেখানে আপনি কেরালায় কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করছেন, সেখানে একই সময়, একই দিনে, একই মাসে, একই সপ্তাহে, একই দিনে, একই টাইমে বাংলায় কংগ্রেসের সাথে লড়াই করছেন? কোন আইডিওলজির বেসিসে? কোন আইডিওলজির বেসিসে আপনারা লক্ষ্মীর ভাণ্ডারের মতো সহায়তাকে ভিক্ষা বলেন? কোন আইডিওলজির বেসিসে একটা প্রান্তিক মানুষকে যে সরকার চাল, ডাল, আর্থিক সাহায্য, সহযোগিতা পৌঁছে দিচ্ছে, তাদেরকে ভিক্ষুক বলেন বা ছোট করে, খাটো করে দেখেন? কোন আইডিওলজির বেসিসে? সিপিএমের আইডিওলজি কি? অনেকে জিজ্ঞেস করে তৃণমূলের আইডিওলজি কি? আমাদের আইডিওলজি ওয়েলফেয়ারিজম। একটা প্রান্তিক মানুষকে সহযোগিতা, সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া, গ্রামের একদম প্রান্তিক এলাকায় যে দাঁড়িয়ে আছে, সেও যেন পরিষেবা থেকে বঞ্চিত না হয়। মমতা ব্যানার্জি অপরাধ করেছেন, আমাদের সরকার অপরাধ করেছেন লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে, রাজ্যটাকে নাকি দেউলিয়া করে দিয়েছে। 34 বছর যারা ক্ষমতায় ছিল, ঋণের পরিসংখ্যান ছিল 2,04,000 কোটি টাকা। কাউকে তো ভাতাও দেননি, 2টো মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল করেননি, 4টে বিশ্ববিদ্যালয় করেননি। কোন আইডিওলজির বেসিসে আপনি কম্পিউটার বন্ধ করেন? আইডিওলজিটা কি আমি জানতে চাইছি। আমার আইডিওলজি, আমাদের দলের আইডিওলজি আমাদের বলে যে কোনো মানুষকে পরিষেবা পৌঁছে দেওয়া, আর্থিক সাহায্য হোক, যেটুকু আমাদের সামর্থ্য রয়েছে, সীমাবদ্ধ ক্ষমতা রয়েছে, তার বেসিসে যতটুকু আমরা পারবো আমরা মানুষের পাশে দাঁড়াবো। মমতা ব্যানার্জি সরকার দাঁড়িয়েছে, অর্থ সরাসরি মানুষের হাতে পৌঁছে দিয়েছে। আপনাদের গাত্রদাহ কেন? গায়ে জ্বালা কেন? আমি 2 দিন ধরে সংবাদ মাধ্যম দেখছি, সেখানে প্রতিকূলকে বলা হচ্ছে তৃণমূলের সাথে ডিল করেছে। ডিলটা কি? ডিল, তিনি বিধানসভা নির্বাচনের টিকিট পাচ্ছেন। প্রতিকূল আমাকে নিজে এসে বলছে, দাদা দল যদি আমাকে টিকিট দেয়ও আমি টিকিট নেব না। আপনি একটা ছেলেকে জানেন না, আপনার সাথে যে এতদিন ধরে দল করলো, তাকে আপনি চেনেনই না। আপনি তাকে আগেই ঘোষণা করে দিলেন যে সে বেঈমান, সে গদ্দার। তার কারণ আপনার কাছে সে বশ্যতা স্বীকার করেনি, আপনার হ্যাঁতে হ্যাঁ মেলায়নি, আপনার স্তাবকে পরিণত হয়নি। খুব গায়ে জ্বালা।
সেলিম বাবুদের তৃণমূলের সাথে ডিল হয়েছে। সংবাদ মাধ্যমে স্নো পাউডার মেখে ঘুরে বেড়ানো নেতা বলে দিচ্ছে তৃণমূলের সাথে সেটেলমেন্ট হয়ে গেছে। আমি এটা সংবাদ মাধ্যমে বলতাম না, কিন্তু আমি যদি এটা না বলি, মানে আমার এটা বিবেকে লাগবে যে আমি কিছু বলার আগে ও এসে আমাকে বলছে যে আমি বিধানসভা নির্বাচনে দাদা কোনো টিকিটের জন্য আসিনি, আমি দল টিকিট দিলেও নেবো না, আমি সংগঠনে কাজ করব। আজকালকার দিনে কজনকে পাওয়া যাবে যার রাজনীতি থেকে কোনো চাওয়া পাওয়া নেই? রাজনৈতিক কর্মী সমর্থক প্রত্যেক দলেরই থাকে, কিন্তু ভালো কর্মী আপনি কোথায় পাবেন? তৃণমূলেও যেমন ভালো খারাপ আছে, বিজেপিতেও ভালো খারাপ আছে, সিপিএমও আছে, সব দলেই থাকে। যাদের চাওয়া পাওয়ার কিছু নেই, মানুষের জন্য নিঃস্বার্থে কাজ করতে চায়, মানুষের জন্য সর্বক্ষণের কর্মী হয়ে কাজ করতে চায়, এর জন্য কারোর রবার স্ট্যাম্পের প্রয়োজন হয় না। সিপিএম এর জোনাল কমিটি, লোকাল কমিটি আর আলিমুদ্দিনে বসে থাকা নেতারা আমার সার্টিফিকেট দেবে, তারপর আমাকে বামপন্থী হিসেবে গণ্য করা হবে, এ তো একই জিনিস। আমরা বলি আমরা স্বামী বিবেকানন্দর হিন্দু ধর্মে বিশ্বাস করি, যোগী আদিত্যনাথের হিন্দু ধর্মে বিশ্বাস করি না। মমতা বন্দ্যোপাধ্যায়কে মহেশ্বতা দেবীর মতো একজন লেখক, তিনি প্রকাশ্যে বলেছিলেন, আমার এখনো মনে আছে, খুব সম্ভবত উলুবেড়িয়ার একটা সভা থেকে, যে মমতার বয়স বাড়ছে, এনার্জিও বাড়ছে। আমার এখনো মনে আছে। মহেশ্বতা দেবীর মতাদর্শ কি ছিল? অমর্ত্য সেনের মতাদর্শ কি? অমর্ত্য সেন বলছেন দেশের যোগ্য প্রধানমন্ত্রীর পদপ্রার্থী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আমি বলছি না, আপনারা আমাকে মিসকোট করবেন না, অমর্ত্য সেন বলছেন। তার আইডিওলজি কি? তিনি বামপন্থী নয়? যাকে অমর্ত্য সেন, মহেশ্বতা দেবীর মতো ব্যক্তিত্বরা স্ট্যাম্প দিয়েছে, তাকে মোহাম্মদ সেলিমের স্ট্যাম্পের জন্য অপেক্ষা করতে হয় না। যারা তৃণমূলের আইডিওলজি নিয়ে কটূক্তি করে, ব্যঙ্গ বিদ্রুপ করে, সে তৃণমূল দলটার কোনো আইডিওলজি নেই। আমার আইডিওলজি ওয়েলফেয়ারিজম। একটা গ্রামে যদি আগুন লাগে, কাউকে পান না পান, ফায়ার ব্রিগেডে প্রথম ফোনটা করবে তৃণমূলের সেই পঞ্চায়েতের নেতা বা কর্মী। এটাই আমার আইডিওলজি। কারোর বাড়িতে কোনো বয়স্ক মানুষ যদি কোনো ব্যাধিতে আক্রান্ত হয়ে রাত্রিবেলা অ্যাম্বুলেন্সের প্রয়োজন হয়, অ্যাম্বুলেন্সটা ডাকবে যে সে তৃণমূলের কর্মী বা নেতা। এটাই আমার আইডিওলজি। লকডাউনের সময় যাতে কাউকে অভুক্ত অবস্থায় শুতে না হয়, আমরা কমিউনিটি কিচেন করে মানুষের বাড়িতে খাবার পৌঁছে দিয়েছি, মানুষের বাড়ির বাইরে গিয়ে, কাউকে এসে লাইনে দাঁড়িয়ে খাবার নিতে হয়নি। এটা আমার আইডিওলজি। নারী ক্ষমতায়নের কথা অনেকে বলেছে, মানুষকে সে নারী ক্ষমতায়নের মডেলকে বাস্তবায়িত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 1500 টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ডিবিটি করে, এটা আমার আইডিওলজি। যুবশ্রী করেছেন তিনি। আমরা তো জিজ্ঞেস করছি না কে বিজেপি করে, কে সিপিএম করে। যারা মাধ্যমিক পাশ করেছেন কিন্তু এখনো চাকরি পাননি, তাদেরকে সাহায্য করে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে আমাদের সরকার, তার যাতে অসুবিধা না হয়। সে বলছে অনেকে বলছে 1500 টাকায় কিছু হয় না। আমি মানি 1500 টাকায় কিছু হয় না, কিন্তু তাকে যদি আগামী দিন 5টা জায়গায় ইন্টারভিউ দিতে হয়, তার মায়ের কাছে হাত পাততে হবে না, এই 1500 টাকা করে গাড়ি ভাড়া দিয়ে সে নিজের ইন্টারভিউটা নিজে দিতে পারবে। এটা আমার আইডিওলজি। পনেরোশো টাকায় কি হয়? 1500 টাকায় হয়তো কিছু হয় না, কিন্তু 5 বছরের জন্য তাকে 1500 টাকা করে দেওয়া, বছরে 18,000 টাকা, 5 বছরে 90,000 টাকা।
যারা বলছে তারা 9,000 টাকা দিয়েছে, 900 টাকা দিয়েছে, 90 টাকা দিয়েছে মানুষকে। এই 2,04,000 কোটি টাকা ঋণের হিসাব কোথায়? আপনি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে একাধিক উন্নয়নমূলক প্রকল্প, পরিকাঠামোগত উন্নয়ন, রাস্তাঘাট, আলো, জলের প্রকল্প, ইলেকট্রিফিকেশন, গ্রামে গ্রামে বিদ্যুৎ পরিষেবা, এগুলো তো দেখেছেন। সিপিএম আমলে হয়েছে কি? প্রতিকূলতা তো সিপিএম ক্ষমতা থেকে যাওয়ার পর কার্যত রাজনীতিতে আসার সুযোগ পেয়েছে। ওর বয়স তো বেশি না, আমার থেকে ছোট, 5 বছরের। কিন্তু হঠাৎ করে বলে দেওয়া হলো ডিল করে নিয়েছে। ডিল কি? আমি বলার আগে আমায় বলেছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যখন এসেছিল, চাওয়া পাওয়ার জন্য আসেনি। কানাইয়া কুমারের মতো ছেলে চলে গেছে কংগ্রেসে, সব ধান্দাবাজ। আর যাদের অঙ্গুলি হেলনে 35% ভোট বিজেপিতে ট্রান্সফার হয়েছে, তারা ধোয়া তুলসী পাতা। তারা যবে থেকে দল চালাচ্ছে, সিপিএম চালাচ্ছে, সিপিএম এর 40% ভোট। 2016 সালে সিপিএম এর কজন বিধায়ক ছিল? কি এমন জাদুকাঠি 4%, 5% ভোটে নেমে গেল 3 বছরের মধ্যে 2019 সালে? যাদের কারণে আজ সিপিএম শূন্য, তারা আজকে অন্যকে আক্রমণ করে ব্যক্তি আক্রমণে নেমেছে। আয়নায় নিজের মুখটা দেখা উচিত। কার সাথে লড়বেন আগে ঠিক করুন। যারা বিজেপির কথায় উঠছে বসছে, বিজেপির থেকে টাকা নিয়ে বাংলায় আগুন জ্বালানোর চেষ্টা করছে, তাদের সাথে রথের অন্ধকারে মিটিং। 2021 সালে একই জিনিস করেছিল, 2026-এও একই জিনিস। এত বড় রেজিমেন্টেড পার্টি, কখনো আব্বাস সিদ্দিকী, কখনো নৌশাদ সিদ্দিকী, কখনো হুমায়ুন কবির, লজ্জা লাগে না? আপনারা তৃণমূলের আইডিওলজি নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করেন। আপনারা বলেন আমরা মন্দির মসজিদের রাজনীতিতে বিশ্বাস করি না। যারা এই বড় বড় কথা বলে, প্রশ্ন করে, অন্যকে ব্যঙ্গ বিদ্রুপ করে, ছোট করে, খাটো করে দেখায়, তাদেরকে বলবো আয়নায় মুখ দেখুন। আর অন্য দলেরও যারা, অনেক তরুণ প্রজন্মের প্রতিনিধিরা যারা এক বুক আশা, আকাঙ্ক্ষা, স্বপ্ন নিয়ে রাজনীতিতে এসছেন, তাদেরকে বলবো তৃণমূলে আসুন। যতদিন আমি আছি, কতদিন আমি রাজনীতি করব আমি জানি না। আর সে কি মানে? আমি তো দলে একটা ঊর্ধ্বসীমার কথা বলেছি। আই হ্যাভ টু লিড বাই এক্সাম্পল। মানুষ যতদিন বাঁচবে সে তো রাজনীতি করে না, তাকে তো অন্য কিছু করতে হতে পারে। তার মানে আমি কালকেই ছেড়ে দিচ্ছি, পাওয়ার কোনো প্রশ্ন নেই। কিন্তু যতদিন আমি আছি, মানুষ কতদিন বেঁচে আছে, কাল কি হবে, পরশু কি হবে, তো ভগবানের হাতে। আপনারা কেউই বলতে পারবেন না, আমিও বলতে পারবো না। আমি অন্তত সুযোগ করে দেবো আমার যতটুকু সামর্থ্য রয়েছে। এবং আমাদের দলনেত্রী বারে বারে আগামী প্রজন্মকে সরাসরি রাজনীতিতে এসে কাজ করার আহ্বান জানিয়েছে, তিনি সুযোগ করে দিয়েছেন। আপনারা দেখেছেন তৃণমূল যুব কংগ্রেসের দায়িত্বে থাকা সায়নী ঘোষকে তৃণমূল কংগ্রেস সুযোগ দিয়ে পার্লামেন্টে পাঠিয়েছে। একাধিক যুব সমাজের প্রতিনিধি। আমি যখন 14 সালে গেছি তখন আমার বয়স কার্যত 26 বছর, 12 বছর আগে। তো অনেককে সুযোগ দিয়েছে। দেবাংশুর মতো ছেলেকে আমরা গত ইলেকশনে তমলুক থেকে প্রার্থী করেছিলাম। 2016-তেও 2021-এও একাধিক যুব সমাজের প্রতিনিধি। নতুন পুরনো সংমিশ্রণেই একটা দল সমৃদ্ধশালী হয়ে ওঠে। তো আমি সকলকে আহ্বান করব যে আসুন, সবাই মিলে যদি সমাজকে আরও শক্তিশালী করতে হয় এবং বিজেপির এই সাম্প্রদায়িক উস্কানি এবং বৈষম্যবাদী এবং বিভাজনের রাজনীতি থেকে যদি মুক্তি দিতে হয়, বাংলায় যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করেছে, ভারতবর্ষের কাছে মডেল। গতকাল তো আপনারা দেখেছেন এসআইআর নিয়ে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে, কোথাও তো ভাই ইলেকশন কমিশন আর সিইওর উপর অনাস্থা রয়েছে, সেই জন্য জুডিশিয়াল অফিসারদের অ্যাপয়েন্ট করার কথা বলা হয়েছে। নাহলে করবে কেন?
অন্য জায়গাতেও হচ্ছে। আমরা এই কারণে বলেছিলাম যে এই হঠকারী সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা। আজকে আপনাকে তো পেছোতেই হচ্ছে। 14 তারিখ লিস্ট বেরোনোর কথা ছিল, এখন বলছে 28 তারিখ বেরোবে। কালকে বলেছে 28 তারিখ কিছু বেরোবে, যেগুলো বেরোতে পারবে না 28 তারিখ সেগুলো পরবর্তীকালে বেরোবে কেস ক্লিয়ার হওয়ার পরে। তো সময় তো লাগছে। আপনি বলেছিলেন 2 মাসে করবো, নেই করতে করতে 4 মাস লেগে গেল। এটাই যদি 2 বছর ধরে করতেন কোনো অসুবিধা ছিল না, কেউ বারণ করেনি। সময় নিয়ে আপনি করুন। বাকি আপনাদের কারোর প্রশ্ন থাকলে বা প্রতিকূলকে যদি কিছু প্রশ্ন করতে চান। সর্বভারতীয় স্তরে যেভাবে তৃণমূল কংগ্রেস পদক্ষেপ নিচ্ছে, যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় মানিক সরকারের মতো প্রবীণ কমিউনিস্ট নেতা প্রশংসা করছেন, আজকে প্রতিকূল হলেন, তা বামেদের নবপ্রজন্মের যারা মাঠে লড়াই করছেন, খুব স্পেসিফিকভাবে তাদেরকে কি আহ্বান জানাবেন? আমি তো আমার কথার মাধ্যমে সেগুলো ইতিমধ্যেই বলেছি যে যদি কেউ আসতে চায়, আমি যতদিন আছি আমি নিশ্চিতভাবে চেষ্টা করে দেবো তারা যেন সুযোগ পায়, মানুষের জন্য কাজ করে। মানুষের কাজ করার জন্য কোনো জনপ্রতিনিধি বা কোনো রবার স্ট্যাম্প লাগে না। সর্বক্ষণের যে মানুষের কর্মী হিসেবে তার জন্য সদিচ্ছা লাগে, মানুষের জন্য কাজ করার দৃষ্টিভঙ্গি থাকা উচিত, এবং মানুষের জন্য কাজ করার মানসিকতা থাকতে হবে। এই তিনটে থাকলেই যথেষ্ট। তো সবার প্রতি আমার আহ্বান থাকবে। বাকি কারোর যদি মনে হয় যে না আমি আরও 4-5 বছর সময় দেবো, তার সে অধিকার আছে, সে দেবে, কোনো অসুবিধা নেই। আপনি কিছুক্ষণ আগেই বললেন যে 2024-এ আপনার প্রতিপক্ষ আজ আপনার পাশে তিনি দাঁড়িয়ে আছেন, আপনাদের আদর্শ উদ্ভাসিত হয়ে আজকে তিনি স্বতঃস্ফূর্তভাবে দলে এলেন এবং আপনারা গ্রহণ করছেন। এটাই কি তৃণমূল কংগ্রেস? অর্থাৎ আপনার প্রতিদ্বন্দ্বীকে আপনি আজকে কিন্তু একটা নিজের দলে নিলেন, এটা একটা উদারতা আপনি যেমন দেখেন। আমার কোনো উদারতা নেই, না আমার কোনো উদারতা নেই। এটা আমার উদারতা কেন হবে? আপনারা আমাকে মহান ভাবছেন, কোনো কারণ নেই আমাকে মহান ভাববার। আমি প্রতিকূলকে ধন্যবাদ জানাবো যে সাহস দেখিয়ে সিপিএমের ওই বেড়াজাল ভেঙে ও তৃণমূলে এসে আমার সাথে কথা বলেছে, আমি তার জন্য ওকে ধন্যবাদ জানাবো। আমার উদারতার কি আছে? সমীর প্রতিতুণ্ডু আজকে নেই, আমার বিরুদ্ধে উনি 2014 সালে প্রার্থী হয়েছিলেন। আমি যখন রাজভবনের বাইরে ধর্ণা করছিলাম তখন সমীর প্রতিতুণ্ডু সেই মঞ্চে এসে বলেছিলেন অভিষেক যে বলছে যে ধর্ণা করছে যে ইস্যু নিয়ে 100 দিনের কাজ নিয়ে, আমি তাকে সমর্থন জানাই। আমার উদারতা, তার উদারতা, তিনি এসছেন। তো আমার কোনো এখানে উদারতা দেখানোর ব্যাপার নেই, আমার ক্রেডিট চাই না। এগুলো অন্যান্য দলে যারা করে, যারা লাইমলাইটে থাকার জন্য করে, তারা এসব বলে যে আমার উদারতা। কোনো উদারতা নেই। কিসের উদারতা? সে আজকে চাইলে সেখানে থাকতেই পারতো, একইভাবে চলতো। মানুষেরও তো একটা প্রাইম রয়েছে। আজকে তার বয়স হয়তো 34-35, 10 বছর পর 45 হবে। কাজ বয়সের সাথে সাথে মানুষের কর্মক্ষমতা কমে। আমি যে ইস্যুগুলো নিয়ে দলে প্রতিবাদ করেছি তার যদি কোনো সুরাহা সমাধান না হয়, তাহলে আমার প্রতিবাদ করার অধিকারটুকুও থাকবে না। আমি প্রতিবাদ করলে আমাকে বেঈমান বলা হবে। সেই সৎসাহস প্রতিকূল দেখিয়েছে, আমি ধন্যবাদ তাকে জানাই। আপনি ঘুরে চিহ্নিত করুন, যদি কোথাও পড়ে আমাকে জানাবেন, আমি হাত জোর করে তার কাছে ক্ষমা চেয়ে নেব। সাংবাদিকতা তো আপনাদের কাজ, এবং সাংবাদিকরা সমাজের চোখ এবং কান। আপনারা যান বিস্তীর্ণ এলাকায়, বুথে গিয়ে একটু খোঁজ খবর নিন। যদি কেউ বলে যে না প্রতিকূলের তৃণমূলে যোগদান আমরা ভালো চোখে দেখছি না, আমি ফোন করে ভিডিও কলে বা তার বাড়ি গিয়ে তার থেকে ক্ষমা চেয়ে নেব। ঠিক আছে?